আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর মায়ের আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয় সেটা আবারও জোর দিয়ে বলেছে বিলেতের দৈনিক দ্য গার্ডিয়ান। 2024 সালের সন্ত্রাসী আক্রমণের মুখে প্রবাসে বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে যে নির্বাচন হোক বা না হোক আওয়ামী লীগ ফিরে আসছে। শুধু গার্ডিয়ানের প্রতিবেদন নয়, প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেও জানতে পেরেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশে ফেরার ব্যাপারে এবার দৃঢ় প্রতিজ্ঞ। গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তারা। একটা বহুল প্রচারিত কথা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আবারও সত্যি হতে চলেছে। 2024 সালের আগস্ট মাসে এক প্রবল সন্ত্রাসের মধ্য দিয়ে যে দলটির দীর্ঘ 15 বছরের শাসনামলকে অবসান ঘটানো হয়েছিল, মনে করা হয়েছিল এবং বাংলাদেশের একদম শিশু থেকে বুড়ো বুদ্ধিজীবীরা পর্যন্ত বলা শুরু করেছিলেন যে আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে ফেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু মাত্র 17 মাসের ব্যবধানে লন্ডনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যে চিত্র তুলে ধরেছে তা কেবল একটি রাজনৈতিক সংবাদ নয়, বরং এটি ভূরাজনৈতিক ক্ষমতার পালাবদলের এক গভীর সতর্ক বার্তা এবং সত্য। দৃশ্যত আওয়ামী লীগ আজ বাংলাদেশে নিষিদ্ধ, তাদের হাজার হাজার নেতা কর্মী পালিয়ে আছে, শীর্ষ নেতারা কারাগারে কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু সীমান্তের ওপারে কলকাতার কোলাহল মুখর শপিং মল কিংবা দিল্লির কঠোর নিরাপত্তা বলয়ে যে ছক কষা হচ্ছে তা আমাদের প্রচলিত হিসাব নিকাশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। আমাদের মানে বুঝিয়েছি বর্তমান যে সরকারটি আছে এবং তাদের যারা বশংবদ সমর্থক আছে তাদের কথা। গার্ডিয়ানের প্রতিবেদনটি গভীরভাবে যদি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কখনোই পুরোপুরি দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি। যে কথা আমি শুরু থেকে বলেছি, আমি বলেছি যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগকে যখন আপনি পলিটিক্স থেকে সরিয়ে দেবেন, মাঠ থেকে সরিয়ে দেবেন, বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না। বাংলাদেশে যখনই আপনি রাজনীতি করবেন, যে কোনো রাজনীতি হোক, 71, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, উন্নয়ন, আপনি যে কোনো কিছুর মানে কথা বলেন না কেন, আপনাকে আওয়ামী লীগের কথা বলতে হবে। সুতরাং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে যে হারায়নি সে কথা গার্ডিয়ান বলছে। শুধু তাই বলছে না, বলছে যে তারা কেবল স্থান পরিবর্তন করেছে এবং অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য, এবং প্রতিপক্ষের ভুলের পাহাড় তো জমে গেছে। আসছে সে কথায়। আওয়ামী লীগ কেন মনে করছে যে তারা ফিরতে পারবে? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, তাদের রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দক্ষতা। দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। যদিও অনেক নেতাকর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন, তবু একটি মূল কাঠামো তো রয়েই গেছে। আপনি ভেবে দেখুন যে গত 17 মাসে যেভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরেও কি করে একজন নারী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই নির্বাচন মানি না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে এটা তো অভাবনীয় দৃশ্য। আপনি এরকম কাউকে গত 17 বছরে বিএনপির রাজনীতির বা জামায়াতের রাজনীতির কাউকে দেখেছেন? দেখেননি, দেখবেনও না, কারণ এটাই আওয়ামী লীগের রাজনীতি। দ্বিতীয়ত, তাদের রয়েছে আর্থিক সামর্থ্য। দেশের ভেতর রাজনীতিকে সচল করার জন্য আওয়ামী লীগ এখন তহবিল গড়তে শুরু করেছে। তৃতীয়ত, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। বিশেষত ভারত সরকারের নীরব সমর্থন তাদের একটা বড় শক্তি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের রয়েছে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান, যেটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, বঙ্গবন্ধু এখনো একটি শক্তিশালী ইস্যু। যতই বিতর্ক থাকুক, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারে এবং সেটি কেউ অগ্রাহ্য করতে পারবে না। আর বিএনপিকে মানুষ ভাবে সুবিধা অনুযায়ী মুক্তিযুদ্ধকে কখনো ধরে কখনো ছাড়ে, কারণ বিগত 17 মাসে মুক্তিযোদ্ধা মানে অবমাননাকর যেসব ঘটনা ঘটেছে
কোনো ঘটনায় বিএনপি একটি কথাও বলেনি। আর জামায়াত যে যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী দল, সে কথা মানুষ এই 17 মাসে আবার নতুন করে টের পেয়েছে এবং 2024 সালে ক্ষমতা দখল করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এইসব বলে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে, এই সত্য মানুষ বুঝে ফেলেছে। আর ইউনূস সরকারের দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে। গত 17 মাসে এই সরকার যে প্রত্যাশা জাগিয়েছিল প্রথমেই, তা পুরোপুরি পূরণ করতে পারেনি এবং তাদের বন্ধুরাই বলছে যে এই সরকার সর্বৈবভাবে ব্যর্থ। টিআইবির রিপোর্টগুলো দেখুন, দুর্নীতি থেকে শুরু করে কি নেই, কি দিয়ে বোঝাবেন যে এই সরকার ব্যর্থ? আপনি যেখানে হাত দেবেন সেখানেই ব্যর্থতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অর্থনীতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। উপরন্তু মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষার মতো বিষয় একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী থেকে ইউনূসের বন্ধুরা পর্যন্ত তার প্রতিবাদ জানাচ্ছে। সরকারের এই দুরবস্থা আওয়ামী লীগের প্রচারণার জন্য উপকরণ হিসেবে কাজ করছে। কিন্তু ফিরে আসার রাস্তাটা কি তাহলে? ভোটের মাধ্যমে ফিরে আসছে? ভোটে তো নাই আওয়ামী লীগ। দলটির ভেতরের কথা এবং প্রকাশ্য ক্যাম্পেইন বলছে যে তারা আপাতত ব্যালট নয়, বরং ব্যালট পরবর্তী অস্থিরতা বাজি ধরছে। অর্থাৎ নির্বাচনকে অনৈতিক, একপাক্ষিক প্রমাণ করা, অগ্রহণযোগ্য প্রমাণ করা, অংশগ্রহণ মূলক হয়নি বলে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এবং অংশগ্রহণ না করে ফলাফলের বৈধতা প্রশ্নে ঝড় তোলা। সেই ভাঙাচোরা বৈধতার উপর দাঁড়িয়ে এক ধরনের রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করার চেষ্টা করছে দলটি এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে। কিভাবে সফল হয়েছে সেটা বলবো কোন এক সময়, এখনো সময় আসেনি। এই কৌশল ঝুঁকিপূর্ণ, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার। সরকার যদি স্থিতি খুঁজে না পায়, যদি ধরেন একটা নির্বাচিত সরকার আসেও, যদি আইন শৃঙ্খলা বা মানবাধিকার নিয়ে প্রতিনিয়ত চাপের মুখে পড়ে, আর যদি দেশের ভেতরে ক্লান্তি, ভীতি, অসন্তোষ জমাট বাঁধে, তাহলে বিরোধী শক্তির মধ্যে ইতিহাস যুক্তি নেটওয়ার্কের সবচেয়ে ভারী সত্তাটি বাড়তি সুবিধা পায়। আওয়ামী লীগ সেই সুবিধাটা এখন থেকেই পাচ্ছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আজও 1 নম্বর প্রতিদ্বন্দ্বী। তার অতীতের দায় যতই ভারী হোক না কেন, আপনি যতই তাকে গণহত্যাকারী বা বদনাম দেন না কেন, মানুষ তো বুঝতে পারছে যে তারা কেমন ছিল, কেমন আছে। মানুষ যখন এই তুলনা করে তখন তারা আওয়ামী লীগের প্রতি অজান্তেই তাদের মন চলে যায়। তারপরও কেন বলা যায় যে আওয়ামী লীগ ফিরবেই? কারণ ক্ষমতার যন্ত্র শুধু জনপ্রিয়তা দিয়ে চলে না, চলে কাঠামো, নেটওয়ার্ক, সম্পদ, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর মিশেলে। দেশের প্রশাসনিক অবস্থা, স্থানীয় সরকার স্তরে বহু বছরের ভয়াবহ অবস্থা, পেশাজীবী সংগঠনগুলোর সাথে নৈকট্য, আওয়ামী লীগ এইসব জায়গাতে উত্তীর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ এইসব জায়গাগুলোকে জানে যে কি করে তারা এদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। দমন পীড়ন, মামলা, নির্বাসন সবই এই আওয়ামী লীগের পরাজয় পরবর্তী দৃশ্যপটের অংশ। কিন্তু এই বিস্তৃত নেটওয়ার্কগুলোর মধ্যে যারা টিকে আছে এখনো, তারা উপযুক্ত রাজনৈতিক মুহূর্তে আবার প্রাণ পাবে এবং পাচ্ছেও। মানুষ কখনোই তার ওই ভয়ঙ্কর স্মৃতিকে মনে করতে চায় না। মানুষ চায় ভবিষ্যৎকে সুন্দর দেখতে, এবং তখন তারা আওয়ামী লীগের গুরুত্বটা বুঝতে পারবে যে কি দিয়ে আমরা কি হারিয়েছি, কাকে সরিয়ে আমরা কাকে এনেছি। ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি, কাকে ফেলে দিয়ে কাকে এনেছি। এবং আপনি দেখবেন মানুষ তখন নিজেই এই পুরনো শক্তিকে ফিরে আনার জন্য রাস্তায় নামবে। এই ফেরাটা সোজাসুজি ক্ষমতার আসনে বসা নয়, হতে পারে কেন্দ্রে নয়, প্রান্তে, শীর্ষে নয়, আংশিক অংশীদারিত্বে, সরকার নয়, কিন্তু বৈধ বিরোধী রাজনৈতিক শক্তির স্বীকৃতিতে। বড় মামলাগুলো নিষ্পত্তি হওয়া, শর্ত সাপেক্ষে ক্ষমা বা বিদেশে সমঝোতা। দক্ষিণ এশিয়া রাজনীতিতে এসব তো আমরা দেখেছি আগেও। তার প্রশ্নটা আসলে সময়ের। দলটি কতটা দ্রুত তার নৈতিক বর্ণনা বদলাতে পারে, কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, ভেতরের নেতৃত্ব কতটা নতুন চেহারা সামনে আনতে পারে, আর মাঠ পর্যায়ে মানুষকে বোঝাতে পারে যে তাদের ফিরে আসা আগের সবকিছুর পুনরাবৃত্তি নয়, বরং নতুন ভবিষ্যতের গ্যারান্টি। যেই মুহূর্তে এই বার্তাটা বিশ্বাসযোগ্য হবে, স্রোত বদলাতে সময় লাগবে না। আর এ কারণেই আসলে স্রোত বদলাতে শুরু করেছে। আওয়ামী লীগ 1 দশকের বেশি সময় ক্ষমতায় থেকে রাষ্ট্র, সমাজ, অর্থনীতির গভীরে শেকড় গেঁথেছে। তার পতনের পর সেই শেকড় ছিঁড়ে ফেলার যে প্রচেষ্টা চলছে, তা কতটা টিকবে নির্ধারণ তো করেই দিয়েছে অন্তর্বর্তী সরকারের 17 মাস এবং তাদের অন্যায়, অবিচার এবং মানুষের জীবনের ভয়ঙ্কর অবস্থাটা। আর সেটা ব্যর্থ হয়েছে। তার যে আওয়ামী লীগের যে ফেরার পর, সেটা ব্যালটের মধ্যে দিয়ে না হোক, ভোট হোক বা না হোক,
মীমাংসার দরজায় দাঁড়াতেই হবে। বাস্তবে সেই মীমাংসার দরজা খুব বেশি দূরে নয়। তাই কথা আমি জোর দিয়ে বলছি যে নির্বাচন হোক বা নাই হোক, আওয়ামী লীগ ফিরছে। সম্ভবত আগের চেহারা নিয়ে নয়, কিন্তু এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের রাজনীতির বোর্ডে তাদের ঘুঁটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা জানে যে আজ বা কাল নয়, কিন্তু একদিন না একদিন তাদের সুযোগ আসবেই। বাংলাদেশের রাজনীতির অস্থিরতার প্রকৃতি এমনই যে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হয় না। ইউনূস সরকারও তো ব্যতিক্রম নয়, তাকে যেতেই হবে। তাদের কৌশল হলো অপেক্ষা করা। আওয়ামী লীগের কৌশল হচ্ছে অপেক্ষা করা। আওয়ামী লীগ অপেক্ষা করেছে। অপেক্ষা করা ইউনূসের সরকারের ব্যর্থতা, এবং যদি নির্বাচন হয় পরবর্তী সরকারের অস্থিরতা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, আর এসবই সুযোগ করে দেবে আওয়ামী লীগকে একমাত্র বিকল্প হিসাবে জনগণের সামনে প্রমাণ করার, উপস্থাপন করার। তখন হয়তো মানুষ আবার তাদের অতীতের ভুলগুলো ভুলে যাবে, আবার তাদের উপর ভরসা করবে। এই পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলে দেবে, এবং আমার মনে হয় সময় বলছে, আপনারা টের পাচ্ছেন। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ মরে যায়নি। তারা ধীরে ধীরে নীরবে নিজেদের শক্তি পুনর্গঠন করেছে, আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধাগুলো তাদেরকে ফিরে আসার পথ করে দিচ্ছে। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আপনারাও দেখতে পাবেন যে কোনো দিন চট করে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। ঠেকাতে পারবেন না আওয়ামী লীগকে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের আগের 3টি গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ নির্বাচন যদি 11 তারিখে হয়, তাহলে আমি 9, 8, 7 এই 3 দিনের সম্ভাব্য কিছু ঘটনা বলি, এবং এই 3 দিনের আগে পরের কিছু ঘটনা বলি যা কিনা সম্ভাব্য হতে পারে বা নাও হতে পারে। আর এগুলো হলে কি হবে কিংবা না হলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে যেটি ভালো মনে হয় সেটি আপনাদের নিকট উপস্থাপন করব। প্রথমত, নির্বাচন যদি 11 তারিখে হয়, তাহলে আমি কেন 9 তারিখকে টার্গেট করলাম? আবার আমি এই ভিডিওটি করছি 5 তারিখে। 5 তারিখের বাদ দিয়ে, 6 তারিখকে বাদ দিয়ে আমি 7 তারিখের কেন ঘটনাপুঞ্জি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই কারণ হলো যে আমি ভিডিও করছি 5 তারিখে, 6 তারিখে শুক্রবার, সরকারি বন্ধের দিন। আমাদের দেশে শুক্রবারে কিয়ামত হয় বা কিয়ামত হবে। এছাড়া সাধারণত বাংলাদেশে শুক্রবারে বড় কোনো ঘটনা ঘটে না। শনিবারে 7 তারিখ, রোববারে 8 তারিখ, আর সোমবারে 9 তারিখ, মঙ্গলবারে 10 তারিখ, বুধবারে 11 তারিখ। বুধবারে আপনাদের হলো ইলেকশন। তো বুধবারের আগে হলো মঙ্গলবার, তার আগে সোমবার। কোন 3টি দিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব? শনিবার, রবিবার, সোমবার। এখানে 3 দিন 3 রাত, মূলত 72 ঘন্টা। এই 72 ঘন্টাকে আমার কাছে মনে হচ্ছে দম বন্ধ করা একটি ঘটনা। কি কি ঘটতে পারে, কেন ঘটতে পারে সে বিষয়গুলো বলবো। তার আগে প্রকৃতির কিছু লীলা খেলা বা ইতিহাসের কিছু লীলা খেলা আপনাদেরকে বলি। যখন দেখবেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটে কিংবা প্রকৃতিতে বড় কোনো পরিবর্তন আসে, কিংবা কালবৈশাখী আসবে, ঘূর্ণিঝড় আসবে, সুনামি আসবে, তার আগে, নির্দিষ্ট পরিমাণ আগে কতগুলো লক্ষণ প্রকৃতিতে ফুটে ওঠে, এবং সেই লক্ষণগুলো আপনারা কম বেশি সবাই জানেন। আপনার সুনামির আগে, কালবৈশাখীর আগে প্রকৃতি অনেকটা নিস্তব্ধ হয়ে যায়, বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। তারপর চারিদিক থেকে কেমন যেন একটা শিশি শিশি, মানে অকারণ আওয়াজ আপনি দেখতে পাবেন বড় কোনো দুর্ঘটনার আগে। তো সেই দিক থেকে যদি 11 তারিখে খুব ভালো একটি নির্বাচন হয়, আপনি চারিদিকে একটা মুখরিত অবস্থা দেখতে পাবেন, গুনগুন গুনগুন আওয়াজ, প্রকৃতিতে একটি সঙ্গীত, এবং এই সঙ্গীতটা বাজতে থাকবে এই শনিবার থেকে, শনি, রবি, সোমবার, এবং সেই সঙ্গীত কেউ থামাতে পারবে না।
জামাত জামাতের মতো গাইবে, বিএনপি বিএনপির মতো গাইবে, এবং সবার মধ্যেই এই একটা তাড়াহুড়া থাকবে, একটা আবেগ থাকবে, একটা উচ্ছ্বাস থাকবে, একটা আনন্দ থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা টেনশন থাকবে, নিজে বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার, প্রতিপক্ষের বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার একটা আনন্দ এবং উচ্ছ্বাস, ভয় এবং আশা, যেটিকে বলা হয় খৌফ, ভয়, খৌফ এবং রিজ্জা। এই দুটো জিনিসের একটা সমন্বয় ঘটতে থাকবে। আর যদি ধরুন নির্বাচনে কোনো অশনি সংকেত থাকে, আপনি দেখবেন যে শনিবার থেকেই সবকিছু নীরব হয়ে গেছে, কোথাও কোনো গুনগুনানি নেই, মানুষ খুব সতর্কভাবে পা দিচ্ছে, আর রাস্তাঘাটে চলাফেরা ভীষণ রকম কমে গেছে। শনিবার থেকে রাস্তাঘাটে লোকজন চলাফেরা কমে যাবে, রবিবারে আরো কমবে, সোমবারে আরো কমবে, মারাত্মকভাবে কমবে। এরপরে আপনি দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের টহল মারাত্মকভাবে বাড়বে, মারাত্মকভাবে বাড়বে যদি নেতিবাচক হয়। আর যদি ইতিবাচক হয় তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি থাকবে, কিন্তু আপনি টের পাবেন না, আপনার কাছে এটা দৃশ্যমান হবে না। এর কারণ হলো লোকের লোকারণ্য থাকবে। তো বহু সংখ্যক লোকের মধ্যে দৌড়দৌড়ি, ছুটোছুটি, ঝাপাঝাপির মধ্যে, আনন্দের মধ্যে, গুঞ্জনের মধ্যে মিলিটারি গাড়ি কটা এলো, পুলিশি গাড়ি কটা গেল, আনসার কি করলো, ভিডিবি কি করলো, এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো সময় থাকবে না। ঘরে 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 প্রার্থীদের যারা লোকজন রয়েছে, শেষ সময়টাতে তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন। প্রত্যেকটা লোক আপনার ঘরে ঘরে যাবে, কিন্তু এর যদি বিপরীত ঘটনা কোনো কিছু হয়, ঘরে কেউ যাচ্ছে না, আপনি নিশ্চিত ঝিম মেরে থাকতে পারেন যে খবরাখবর আপনার জন্য ভালো হবে না। অন্য একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো এই পৃথিবীতে মানুষের মুখ দিয়ে যা বের হয় প্রকৃতি তাই ঘটিয়ে দেয়। কখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটার পর সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে। যেমন ধরুন শেখ হাসিনার পতন হলো, বহু মানুষ বলেছে যে এর পতন হবে এবং তাকে পালিয়ে যেতে হবে। তো সে যখন নিজে, শেখ হাসিনা, এর দ্বারা কতটা প্রভাবিত হয়েছেন যে তিনি নিজে বলতে বাধ্য হয়েছেন তিনি পালাবেন না, তার আশেপাশের লোকজন তারা বলেছে যে পালাবে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না। বলেন তো, এই কথাগুলো কি 2014 সন থেকে ঘাটে পথের সমস্ত মানুষ বলেনি? সবাই বলেছে এবং সেই ঘটনা ঘটে গেছে। বঙ্গবন্ধু মারা যাবেন, সপরিবারে নিহত হবেন, এটা না বললেও তিনি মারা যাবেন। তার পরিষদ বর্গ, তার নিজের আত্মীয় স্বজন, বিশেষ করে তার ভাই, অন্যান্য যারা আছেন নিকট আত্মীয়, আমি নাম বললাম না, এদের অত্যাচারে, জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল, ভীষণ রকম অতিষ্ঠ ছিল। ফলে কি হলো, যে যার অবস্থান থেকে বলতেন যে সর্বনাশ ঘটবে, নির্বংশ হবে, অপঘাতে মারা যাবে। এই সমস্ত কথাবার্তা কিন্তু ৭৩ সন থেকেই বলা শুরু হয়েছিল। প্রকৃতিতে সেই ঘটনা ঘটে গেছে। জিয়া রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। জিয়া রহমানের ক্ষেত্রে একটার পর একটা মিলিটারি কু হলো, আর অন্য যে ঘটনাগুলো হলো, সবাই আফসোস করতো না জানি কখন মরে যায়। সেই ঘটনাই ঘটল। এরপরে অন্যান্য যারা আছে, প্রেসিডেন্টের সাথ, জিয়াউর রহমান সাহেব, তাদের কথা বাদ দেন, বেগম জিয়ার কথাই চিন্তা করেন। এখন বেগম জিয়ার যে রাজকীয় জীবন, সেই রাজকীয় জীবনের সঙ্গে তার যদি মৃত্যু, অনেক মানুষ জানাজায় হাজির হয়েছেন, কিন্তু মৃত্যু পূর্ব সময় তার যে নিঃসঙ্গতা, তার যে অসুখ, তার যে বিসুখ, তার যে কষ্ট, তার চোখের সামনে তার যে মনোবেদনা, সবকিছু, তিনি একেবারে গাছ পাথর হয়ে গিয়েছিলেন, শোকে মুহ্যমান হয়ে গেছিলেন। তো সেই মানুষটি মৃত্যুর আগে একবার দুইবার তিনি শুধু হেসেছিলেন শেখ হাসিনার পতনের পর। এই যে জীবনের ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির কারণটা কি? এই ট্র্যাজেডির কারণ আপনারা যদি খুঁজতে যান তাহলে অনেক কিছুই দেখতে পাবেন, বুঝতে পাবেন, যার ফলে আপনি একটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই আনটার্ন যায় না।
আপনি যতটুকু ভালো কাজ করবেন সে ভালো কাজের মূল্যায়নে পৃথিবী আপনাকে দেবে। শেখ হাসিনা যত ভালো কাজগুলো করেছেন আমরা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মন্দ কাজ যেগুলো হয়েছে, একটা মন্দ কাজের জন্য তিনি এই পৃথিবী থেকে শাস্তি না পেয়ে যাবেন না। এটাই পৃথিবীর নিয়ম। এখন তারেক রহমান সাহেব আছেন, শফিকুর রহমান সাহেব আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। সেনাপ্রধান আছেন। গত 17 মাসে যা কিছু হয়েছে, এই যা কিছু হয়েছে এর মধ্যে কোন কথাগুলো সামনে চলে আসছে এবং যাকে বলা হয় বারবার মানুষ আলোচনা করছে। প্রথমত হলো মাস্টার মাইন্ড, এরপরে হলো ম্যাটিকুলাস ডিজাইন, এরপরে হলো পুলিশ হত্যাকাণ্ড, থানা পোড়ানো। পক্ষে কিচ্ছু বলছে না, কিন্তু মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলছে। তো ম্যাটিকুলাস ডিজাইন, থানা পোড়ানো, এরপর হলো যাবে না, উনি যাবে না, এত সহজে ছাড়বে না। মানে এগুলো একজন দুজন নয়। যদি কেউ বলে থাকে যে উনি চলে যাবেন যথাসময়ে, উনি ভদ্রলোক মানুষ, এদের সংখ্যা যদি একজন হয়, উনি চলে যাবেন না, এদের সংখ্যা 1000 জন। তো এই যে উনি থাকবেন না, উনি চলে যাবেন, এরপর আসলো কি গুপ্ত শক্তি, জামাত ইসলামিক দলগুলো ক্ষমতায় আসবে। তারপর ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, গুপ্ত শক্তি জাল ভোট দেবে। ফলাফল যে কি হবে, ভোট কেন্দ্রে যে কত লোক যাবে, এই বিষয়গুলো নিয়ে প্রতি মুহূর্তে লোকজন বিতর্ক করছে। এই বিতর্কের কারণে আপনারা ধরে নিতে পারেন যে গত 17 মাসে যে বিতর্কগুলো, যে কথাগুলো বহুবার উচ্চারিত হয়েছে, এই কথার বাইরে 11 তারিখে কিছুই হবে না, কখনো কিছু হবে না। মিরাকেল বলে কোনো কিছু হবে না। যা কিছু ঘটে তার আগে তার সবকিছু বর্তে থাকে, প্রকাশিত হতে থাকে, সেগুলো আওয়াজ তৈরি করতে থাকে এবং সেই আওয়াজের একটা প্রতিফলন ঘটতে থাকে। যেমন ধরুন, সারপ্রাইজিংলি যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো 2014 সালের নির্বাচনের ফলাফল সারপ্রাইজিং। নির্বাচনের পর আমরা আশা করিনি যে 5 বছর থাকবে, সারপ্রাইজিং। 18 নির্বাচন সারপ্রাইজিং, 2024 নির্বাচন সারপ্রাইজিং। তো সেক্ষেত্রে যে নির্বাচনটি, সেই নির্বাচনটি